আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা শুনছেন হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেল থেকে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি একের পর এক ভয়ঙ্কর ভৌতিক কাহিনী। গ্রাম বাংলার রাতের একটা আলাদা ভয় আছে। শহরের মতো আলো ঝলমল নয়, চারপাশ অন্ধকার, শুধু দূরে ব্যাঙের ডাক আর মাঝে মধ্যে শিয়ালের হুঁক্কা হুয়া শোনা যায়। সেদিনও ঠিক এমনই এক রাত ছিল। বাইরে প্রবল ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। গ্রামের মানুষ সবাই ঘরে তালা মেরে বসে আছে। কিন্তু এই গ্রামের এক পুরনো কোণে ঘরে আজ থেকে বহু বছর আগে ঘটে গিয়েছিল এমন এক ভয়ঙ্কর ঘটনা, যা আজও মানুষ ভুলতে পারেনি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভূতের গল্প। ঝড়ের রাতে গ্রামের গল্প। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। মনে হচ্ছে আকাশের বুক থেকে যেন বিদীর্ণ হয়ে বজ্রপাত ধ্বনি নামছে গ্রামে। কাঁচা রাস্তাগুলো কাদায় ডুবে গেছে। ক্ষেতের আল পেরিয়ে জল ধেয়ে আসছে ঘরের আঙিনায়। সেই রাতটা গ্রামের মানুষ আজও ভুলতে পারেনি। বৃদ্ধরা বলেন, এমন ঝড় নাকি গত 40 বছরে আর নামেনি। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙাচোরা ভিটে। লোকেরা বলে, ওখানেই একদিন আগুন লেগে এক পুরো পরিবার পুড়ে মারা গিয়েছিল। তারপর থেকে রাত নামলেই ওই বাড়ি থেকে কান্নার শব্দ আসে। কিন্তু ঝড়ের রাতে ওই কান্না নাকি আরও স্পষ্টভাবে শোনা যায়। সেদিনও ঠিক এমনই এক রাত ছিল। বাইরে প্রবল ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। গ্রামের মানুষ সবাই ঘরে তালা মেরে বসে আছে। কিন্তু এই গ্রামের এক পুরনো কুঁড়ে ঘরে আজ থেকে বহু বছর আগে ঘটে গিয়েছিল এমন এক ভয়ঙ্কর ঘটনা, যা আজও মানুষ ভুলতে পারেনি। তাহলে চলুন শুরু করা যাক ঝড়ের রাতে গ্রামের গল্প। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। মনে হচ্ছে আকাশের বুক থেকে যেন বিদীর্ণ হয়ে বজ্রপাত ধ্বনি নামছে গ্রামে। কাঁচা রাস্তাগুলো কাদায় ডুবে গেছে। ক্ষেতের আল পেরিয়ে জল ধেয়ে আসছে ঘরের আঙিনায়। সেই রাতটা গ্রামের মানুষ আজও ভুলতে পারেনি। বৃদ্ধরা বলেন, এমন ঝড় নাকি গত 40 বছরে আর নামেনি। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙা চোরা ভিটে। লোকেরা বলে, ওখানেই একদিন আগুন লেগে এক পুরো পরিবার পুড়ে মারা গিয়েছিল। তারপর থেকে রাত নামলেই ওই বাড়ি থেকে কান্নার শব্দ আসে। কিন্তু ঝড়ের রাতে ওই কান্না নাকি আরও স্পষ্টভাবে শোনা যায়। সেদিনও রাত প্রায় 10টা বেজে গেছে। সবাই ঘরে ঢুকে গেছে। কেবল মাটির বাড়ির দাওয়ায় বসে থাকা নরেন কাকা বারবার বিড়ি ধরাচ্ছিলেন। হঠাৎ বিদ্যুতের আলোয় তিনি দেখলেন পুরনো ভিটের ভাঙা দরজার সামনে যেন কেউ দাঁড়িয়ে আছে। দূর থেকে স্পষ্ট দেখা যায় না, তবুও একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন সেই মানুষটার চোখ লাল হয়ে জ্বলছে। নরেন কাকা চোখ কুঁচকে তাকালেন। মনে হলো বৃষ্টি ভিজে এক মহিলা দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল ভিজে কাঁধে লেগে গেছে, গায়ে শাড়ি। হঠাৎ বিদ্যুতের ঝলকানি মিলিয়ে যেতেই চারপাশ অন্ধকার। কিন্তু সেই মহিলার গলা শোনা গেল, মৃদু, করুণ, বুক কাঁপানো কণ্ঠে, আমার ছেলেটাকে খুঁজে দাও। নরেন কাকা ভয়ে জমে গেলেন। তারপর আর কিছু বোঝার আগেই বজ্রপাত কড়কড়িয়ে উঠল। তখন তিনি দেখলেন ওই মহিলাটা আস্তে আস্তে ভাঙা ভিটের ভিতরে ঢুকে গেল। নরেন কাকা থরথর কাঁপতে কাঁপতে বিড়ি ফেলে দিলেন। মনে হলো আজ ঝড়ো রাতের শুরুতেই কিছু একটা অশুভ ঘটতে চলেছে। ঝড়ের রাত কেটে গেলে পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে ভিড় জমল। কারণ নরেন কাকা সবার সামনে শপথ করে বললেন, তিনি নিজ চোখে দেখেছেন এক ভেজা শাড়ি পরা মহিলা ভাঙা ভিটের সামনে দাঁড়িয়েছিল। আর তার গলা কেঁপে কেঁপে বলছিল, আমার ছেলেটাকে খুঁজে দাও। শোনামাত্র সবাই থমকে গেল, কারণ ওই একই ঘটনা গ্রামের অনেকেই শুনেছে বহু বছর ধরে। গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষজন তখন কাহিনী বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় 25 বছর আগে এই গ্রামে এক মধ্যবিত্ত পরিবার থাকত। বাবা, মা
আর ছোট্ট একটা ছেলে। লোকজন বলতো সংসারটা খুব সুখী ছিল, কিন্তু হঠাৎ করেই সেই পরিবারে নামল অশুভ ছায়া। একদিন গভীর রাতে সেই বাড়িতে ভয়াবহ আগুন লেগে গেল। লোকজন দৌড়ে এসে দেখল আগুনে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেউ সাহস করে ভিতরে ঢুকতে পারল না। পরের দিন সকালে ভাঙা দেওয়ালের ভিতরে মায়ের অর্ধদগ্ধ দেহ পাওয়া গেল, বাবারও। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলেটার দেহ আর পাওয়া গেল না। সে কি আগুনে পুড়ে ছাই হয়ে গেল, নাকি আগুনের মাঝেই অদৃশ্য হয়ে গেল? কেউ কোনো উত্তর দিতে পারল না। সেই দিন থেকে ওই ভিটেটা হয়ে উঠল অভিশপ্ত। লোকেরা বলে প্রতি ঝড় বৃষ্টির রাতে ওই মহিলার ছায়া দেখা যায়। সে কাঁদতে কাঁদতে গ্রামের লোকদের ডাকে, তার হারানো ছেলেকে খুঁজে দিতে বলে। এমন কথা শুনে নরেন কাকার গায়ে কাঁটা দিল, কারণ তিনি নিজ চোখে আগের রাতে দেখেছেন ঠিক সেই দৃশ্য। চায়ের দোকানের ভিড় ভারী হয়ে উঠল। সবাই একসাথে চুপ হয়ে গেল। বাইরে তখনও আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল ঝড় এখনও শেষ হয়নি, বরং আসল ভয়ঙ্কর রাত সামনে আসছে। নরেন কাকার মুখ থেকে কাহিনী শোনার পর গ্রামের ছেলেপেলেরা অস্থির হয়ে উঠল। বিশেষ করে রতন, বিজন আর ছোটন, এই তিনজন যুবক। তাদের মনে হলো ভূত-টুত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। তারা ঠিক করল রাত নামলেই ভাঙা ভিটেতে ঢুকে প্রমাণ করবে যেসব গুজব। সেদিন রাত 8টার দিকেই আকাশ আবার কালো হয়ে গেল। বজ্রপাত হচ্ছিল দূরে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি গ্রামটাকে রক্ত লাল আলোয় ভরিয়ে দিচ্ছিল। রতনরা হাতে টর্চ আর মশাল নিয়ে বের হলো। নরেন কাকা বারবার বোঝালেন, পাগলের মতো কাজ করিস না রে, ওই বাড়ি অভিশপ্ত, ওখানে গেলে ফিরবি না। কিন্তু যুবকেরা হাসতে হাসতে তার কথা উড়িয়ে দিল। ভাঙা ভিটের কাছে পৌঁছে তারা থমকে দাঁড়ালো। কোনো বাতাস নেই, তবুও ভাঙা দরজা কেঁপে কেঁপে শব্দ করছে। মনে হচ্ছিল ভিতরে কেউ হাঁটছে। বিজন টর্চের আলো ফেলতেই দেখা গেল দরজার চৌকাঠে কিছু শুকনো লাল দাগ লেগে আছে। মাটির উপরেও যেন পুরনো পোড়া দাগের ছাপ। ছোটন ভয়ে কাঁপলেও সাহস করে বলল, এসব পুরনো আগুনের চিহ্ন, আর কিছু না। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভাঙা ভিটের ভেতরটা একেবারে অন্ধকার। মেঝে জুড়ে ভাঙা হাঁড়ি পাতিল, পোড়া কাঠ আর অদ্ভুত এক গন্ধ। মনে হচ্ছিল পচা মাংস আর ধোঁয়ার গন্ধ একসাথে মিশে গেছে। হঠাৎ বিজন কানে ফিসফিস শব্দ পেল। কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আস্তে আস্তে কাঁদছে। সে টর্চের আলো ঘুরিয়ে দিল। এক মুহূর্তের জন্য আলো পড়তেই দেখা গেল এক মহিলার ভেজা চুল ঝুলছে সামনে, শাড়ি ভিজে মাটিতে টেনে নামছে, কিন্তু চোখ দুটো লাল হয়ে অন্ধকারে জ্বলছে। রতন চিৎকার করে উঠল, ভূত, এটা ভূত! তারা তিনজন একসাথে দৌড়ে বাইরে বেরোতে গেল, কিন্তু দরজা যেন ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। বজ্রপাতের আলোয় তখন স্পষ্ট দেখা গেল ভাঙা দেওয়ালের কোণে বসে আছে সেই মহিলা। তার গলা থেকে বেরোচ্ছে শুধু একটাই শব্দ, আমার ছেলেটাকে খুঁজে দাও, খুঁজে দাও। ভাঙা ভিটেতে রতন, বিজন আর ছোটনের সেই রাতের ঘটনা গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। তারা কোনো মতে প্রাণ নিয়ে পালাতে পেরেছিল, কিন্তু তিনজনেরই চোখে মুখে আতঙ্ক আঁকা ছিল। কেউই কিছু স্পষ্ট করে বলতে পারল না, শুধু একটাই কথা, ওই বাড়িতে মানুষ নয়, অন্য কিছু আছে। গ্রামের মাঝখান দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে। দিনের বেলা সেখানে বাচ্চারা সাঁতার কাটে, মহিলারা কাপড় কাচে, কিন্তু রাত নামলেই নদীর ধারে কেউ যায় না, কারণ সবাই জানে ঝড় বৃষ্টির রাতে ওই নদীর ধারে একটা ছায়া ঘুরে বেড়ায়। ঘটনাটা ঘটল ঘটনার পরের রাতেই। মধু গ্রামের জেলে মাছ ধরতে বেরিয়েছিল। বৃষ্টি একটু থেমে গিয়েছিল বলে ভেবেছিল এখনই সেরা সময়, কিন্তু নদীর ধারে গিয়ে সে দেখল জলের উপর দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া। কোনো দেহ নেই, শুধু এক অবয়ব যা ঢেউয়ের সঙ্গে দুলছে। মধু ভয়ে টর্চ ফেলেই পালিয়ে গেল, কিন্তু তার কানে তখনও বাজছিল ভিজে কণ্ঠস্বর, আমার ছেলেটাকে খুঁজে দাও। পরের দিন সকালে নদীর ধারে
মানুষ ভিড় করল। সবাই অবাক, কারণ বালির উপর অদ্ভুত কিছু পায়ের ছাপ পাওয়া গেল। কিছু ছিল ছোট ছোট, যেন কোনো শিশুর, আবার কিছু গভীর ও বড়, যা মানুষের নয়। লোকজন শপথ করে বলল, ছোট্ট ছেলেটা যাকে খুঁজছে সেই আত্মা, সে এখনও নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের পণ্ডিতরা বললেন, এটা সাধারণ ভূত নয়, এটা এক অভিশাপ। মা তার সন্তানের জন্য অস্থির, তাই মৃত্যুর পরেও শান্তি পাচ্ছে না। কিন্তু গ্রামের যুবকেরা মনে মনে ভাবল, এবার কিছু একটা করা দরকার। যদি সত্যিই ওই আত্মা থাকে, তবে তাকে শান্ত না করলে পুরো গ্রাম অশান্ত হয়ে উঠবে। দিন যত এগোতে লাগলো, গ্রামের ভয় তত বাড়তে লাগলো। নদীর ধারে পায়ের ছাপ পাওয়ার পর থেকে কেউ রাতে বাইরে বেরোতে সাহস করছিল না। কিন্তু সমস্যা হলো, প্রতি রাতেই কান্নার শব্দ শোনা যাচ্ছিল, কখনো ভাঙা ভিটের ভেতর থেকে, কখনো আবার নদীর ধারে, আবার কখনো গ্রাম জুড়ে বাতাসের সাথে ভেসে আসতো বুক কাঁপানো সেই আর্তনাদ, আমার ছেলেটাকে খুঁজে দাও। সেদিন রাতটা ছিল অমাবস্যা। আকাশে চাঁদের আলো নেই, চারদিক অন্ধকার, শুধু দূরে বজ্রপাতের ঝলকানি আর অবিরাম হাওয়ার শোঁ শোঁ শব্দ। হঠাৎ গ্রামের সবাই একসাথে শুনতে পেল একটা তীব্র কান্নার আওয়াজ। শুধু মহিলা নয়, এবার মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে কাঁদছে। শিশুর কান্না, মহিলার আর্তনাদ আর পুরুষের হাহাকার মিশে পুরো গ্রাম কেঁপে উঠল। বৃদ্ধ হরিপদ শপথ করে বললেন, তিনি পরিষ্কার দেখেছেন গ্রামের মাঠের মাঝখানে ধোঁয়ার মতো সাদা কুয়াশা উঠছে, আর সেই কুয়াশার ভেতর অস্পষ্ট মুখ দেখা যাচ্ছে, পোড়া মুখ, দগ্ধ হাত আর লাল চোখে তাকিয়ে থাকা অনেকগুলো অবয়ব। কান্নার সাথে সাথে তারা যেন গ্রামের দিকে আসছিল। মানুষ আতঙ্কে বাড়ির দরজা জানলা বন্ধ করে দিল। শিশুরা মায়ের আঁচল জড়িয়ে কাঁদছিল। কেউ কেউ ভেবে নিল, আজ হয়তো পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে। মাঝরাতে কান্নার আওয়াজ আরও তীব্র হলো। মনে হচ্ছিল হাজার হাজার মৃত আত্মা একসাথে হাহাকার করছে। তারপর হঠাৎ সব কিছু থেমে গেল। শুধু এক মুহূর্তের জন্য গ্রামের মাঝখানে ভেসে উঠল সেই মহিলার ছায়া। সে হাত বাড়িয়ে কাঁপা গলায় বলল, আমার ছেলেটাকে ফেরাও, নইলে এই গ্রামকে পুড়িয়ে ছাই করে দেব। অমাবস্যার সেই রাতের পর গ্রামে যেন সব কিছু বদলে গেল। মানুষ শুধু ভয়ে নয়, আতঙ্কে পাথর হয়ে গেল, কারণ আত্মা এবার স্পষ্ট হুমকি দিয়েছে, আমার ছেলেটাকে ফেরাও, নইলে গ্রাম পুড়িয়ে ছাই হয়ে যাবে। প্রথমে লোকজন ভেবেছিল এটা হয়তো কেবল ভয় দেখানো, কিন্তু এর পরদিনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। গ্রামের দক্ষিণ দিকের খোপার পরিবার সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের গোয়াল ঘরে আগুন লেগেছে। কারোর চোখে পড়েনি কখন আগুন ধরল, অথচ পুরো ঘর ভস্মীভূত হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, আগুনটা শুধু সেই গোয়াল ঘরেই লেগেছে। চারপাশ শুকনো খড় কুড়ে ঘর থাকা সত্ত্বেও একটাও ছিটে পোটা আগুন ছড়ায়নি। মানুষ বলল, এটা কোনো সাধারণ আগুন নয়, এটা আত্মার কাজ। এরপর থেকে প্রতি রাতে গ্রামের কোনো না কোনো বাড়ি ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে লাগলো। কখনো কারোর হাঁস মুরগি হঠাৎ মরে যাচ্ছে, কখনো কারোর চাল ডাল ভিজে যাচ্ছে অদ্ভুতভাবে, আবার কখনো ঘরের ভেতর থেকে মাঝরাতে কান্নার আওয়াজ আসছে। সবাই বুঝে গেল, আত্মা শুধু ভয় দেখাচ্ছে না, অভিশাপ বাস্তব হয়ে উঠছে। গ্রামের মোড়লদের ডাকা হলো। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, এভাবে বসে থাকলে চলবে না, কোনো না কোনো উপায় বের করতে হবে। কেউ বলল, তান্ত্রিক ডেকে আনা উচিত। কেউ বলল, মন্দিরে যজ্ঞ করতে হবে। কেউ আবার বলল, আত্মার কথা শোনা উচিত, কারণ সে ছেলেকে খুঁজছে। রাত যতই এগোতে লাগল, গ্রামে অদ্ভুত অশুভ ছায়া ঘনিয়ে আসছিল। লোকজন খেয়াল করল, কুকুরগুলো মাঝরাতে একসাথে হাউ হাউ করে ডাকতে শুরু করছে। গরু ছাগল আতঙ্কে কাঁপছে। শিশুরা অকারণে জেগে উঠে কাঁদছে। বৃদ্ধ গোপাল কাঁপা গলায় বললেন, এটা কোনো সাধারণ ভূত নয়, এটা মায়ের অভিশপ্ত আত্মা। ওর ছেলেকে খুঁজে না দিলে গ্রাম ধ্বংস হবেই। সেদিন রাতেই প্রবল ঝড় শুরু হলো। বজ্রপাতের আলোয় গ্রামের আকাশে দেখা গেল একটা বিশাল কালো ছায়া ভেসে আছে। তার লাল চোখ থেকে যেন আগুন ঝরছে।
আর সেই কণ্ঠ আবারও আছড়ে পড়ল, আমার ছেলেটাকে ফেরাও, নইলে আজই এই গ্রাম শেষ। আত্মার হুমকির পর পুরো গ্রাম যেন মৃত্যুপুরী হয়ে গেল। মানুষ একে অপরকে দোষারোপ করছে, ভয়ে রাত জেগে থাকছে, কেউ আর কাজকর্মে মন দিতে পারছে না। কিন্তু হঠাৎ একদিন ঘটল অবিশ্বাস্য ঘটনা। বৃদ্ধ গোপাল কাকার বাড়ির মাটির তলায় খনন করার সময় বের হলো একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা একেবারে জীর্ণ, তবে ভিতরে সযত্নে রাখা ছিল একটা চামড়ার বাঁধাই করা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল হেমন্ত চৌধুরী, 1985। নরেন কাকা চিনলেন নামটা। এই ছিল সেই বাড়ির মালিক যে বাড়িতে আগুন লেগেছিল। ডায়েরির ভেতর ধীরে ধীরে পড়তে গিয়ে গ্রামের মানুষ এক ভয়ঙ্কর সত্য জানতে পারল। হেমন্ত চৌধুরী ছিলেন জমিদারের নায়েব। তিনি ধনী ছিলেন না, তবে টাকার লোভ ছিল প্রবল। লোকজনের কাছ থেকে গোপনে টাকা আদায় করতেন আর তা জমিদারের কাছে লুকিয়ে রাখতেন। কিন্তু ডায়েরির পাতায় পাতায় ফুটে উঠল তার ভয়ঙ্কর স্বীকারোক্তি। একদিন তার স্ত্রী জানতে পারেন তিনি গ্রামের গরিব মানুষদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছেন। স্ত্রী প্রতিবাদ করেছিলেন। তখন হেমন্ত রাগে অগ্নিশর্মা হয়ে তাকে আঘাত করেন। কিন্তু আসল রহস্য ছিল তাদের ছোট্ট ছেলে। ডায়েরিতে লেখা ছিল, আমার ছেলেকে আমি নিজের হাতে লুকিয়ে রেখেছি। যেদিন আগুন লেগেছিল ওকে আমি নদীর ধারে এক গোপন কুঠুরিতে রেখে আসি। কেউ জানে না ও বেঁচে আছে নাকি মারা গেছে, কিন্তু আমি জানি ওর আত্মা শান্তি পাবে না। এই সত্য পড়ে গ্রাম স্তব্ধ হয়ে গেল। অর্থাৎ আগুনে শুধু মা বাবা মারা গিয়েছিলেন, ছেলেটা হয়তো অন্য কোথাও গিয়েছিল, কিন্তু তার কি পরিণতি হয়েছিল কেউ জানে না। এখন সবাই বুঝল মহিলার আত্মা কেন এত বছর ধরে শুধু একটা কথাই বলে যাচ্ছে, আমার ছেলেটাকে খুঁজে দাও। গ্রামের মোড়লরা সিদ্ধান্ত নিল নদীর ধারে সেই গোপন কুঠুরি খুঁজে বের করতে হবে। সেখানে হয়তো লুকিয়ে আছে সেই রহস্য যা আত্মাকে শান্ত করতে পারবে। গ্রামের মোড়লদের সিদ্ধান্ত অনুযায়ী কয়েকজন সাহসী যুবক নদীর ধারে গিয়ে খোঁজ শুরু করল। রতন, বিজন, ছোটন আর সঙ্গে নরেন কাকাও গেলেন, কারণ তিনিই প্রথম মহিলার ছায়া দেখেছিলেন আর ডায়েরির কথাগুলো পড়ে তিনি গভীরভাবে ভয় পেয়েছিলেন। নদীর ধারে দাঁড়িয়ে চারদিকে তাকাতেই সবাই বুঝল এটা সহজ হবে না। জায়গাটা কুয়াশায় ঢাকা, মাটির নিচে কোথাও একটা গোপন কুঠুরি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তবু তারা মাটি খুঁড়তে শুরু করল। ঘন্টার পর ঘন্টা খোঁজার পর বিজনের কোদাল হঠাৎ শক্ত কিছুতে আঘাত করল। মাটি সরিয়ে দেখা গেল একটা লোহার দরজা, উপরে মুড়িচা পড়ে গেছে। দরজা খুলতেই স্যাঁতস্যাঁতে হাওয়া বেরিয়ে এলো। ভেতরে অন্ধকার গুহার মতো এক কুঠুরি। সেখানে নেমেই সবাই জমে গেল। এক কোণে পড়ে আছে ছোট্ট একটা কাঠের খাট, তার উপরে ছড়িয়ে ছিটিয়ে শুকিয়ে যাওয়া খেলনা, একটা ভাঙ্গা কাঠের ঘোড়া, একটা ছেঁড়া বল আর এক ফালি ছেঁড়া কাপড়। নরেন কাকা কাঁপা গলায় বললেন, এখানে হয়তো হেমন্ত তার ছেলেকে লুকিয়ে রেখেছিল। হঠাৎ রতন মশালের আলো ঘুরিয়ে দিল। কুঠুরির দেওয়ালে অদ্ভুত কিছু আঁকিবুকি দেখা গেল, শিশুর হাতের লেখার মতো, কিন্তু লেখা স্পষ্ট, মা আমাকে বাঁচাও। সবাই স্তব্ধ হয়ে গেল। অর্থাৎ ছেলেটা এই কুঠুরিতে বন্দী ছিল, কেউ তাকে বের করে আনেনি, আর সেখানে হয়তো সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। মুহূর্তের মধ্যেই চারদিক কেঁপে উঠল। কুঠুরির ভিতরে শীতল বাতাস বইতে লাগল। মশালের আলো নিভে যাওয়ার উপক্রম হল। হঠাৎ অন্ধকারের মধ্যে ভেসে উঠল শিশুর কান্না। তারপর দেখা গেল একটা ছোট্ট অবয়ব ছেঁড়া কাপড়ে মোড়া দেয়ালের কোণায় দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল, গলায় কাঁপা কণ্ঠ। আমার মা কোথায়? রতন ভয়ে চিৎকার করে দৌড়ে বেরিয়ে এলো। কিন্তু নরেন কাকা বুঝলেন এ শুধু শিশুর আত্মা নয়, এ অভিশপ্ত পরিবারের অসমাপ্ত কাহিনী। মা খুঁজছে সন্তানকে আর সন্তান খুঁজছে মাকে। যতক্ষণ না তাদের মিলন ঘটানো যায় ততক্ষণ এই গ্রামের অভিশাপ শেষ হবে না।
নদীর ধারে সেই কুঠুরির রহস্য ফাঁস হওয়ার পর থেকেই গ্রামের বাতাস ভারী হয়ে উঠল। মা আর ছেলের আত্মা যেন আরও অস্থির হয়ে উঠল। প্রতি রাতেই কান্নার আওয়াজ বাড়তে লাগল, আর গ্রামের মানুষ ভয়ে ঘরে তালা মেরে বসে থাকত। অমাবস্যার রাত, আকাশ কালো, চারিদিকে ঝড়ের শব্দ। হঠাৎ গ্রামের মাঝখানে বজ্রপাতের আলোয় দেখা গেল একসাথে দুটো ছায়া দাঁড়িয়ে আছে। একটা মহিলার ভেজা চুল আর সাদা শাড়ি, আর একটা ছোট্ট শিশুর লাল চোখে কাঁপতে থাকা দেহ। তারা দুজনেই একসাথে চিৎকার করে উঠল, আমরা আমাদের ন্যায় চাই, আমাদের ছেলেকে লুকিয়ে হত্যা করা হয়েছে, আমাদের আত্মা শান্তি পাবে না, এখন সময় প্রতিশোধের। এরপরেই গ্রামে শুরু হলো ভয়াবহ আগুন। যে বাড়িগুলো মাটির ছিল সেগুলোতেও আগুন ছড়িয়ে পড়ল। মানুষ পানির বালতি নিয়ে দৌড়ালো, কিন্তু কোনো আগুন নেভানো গেল না। আগুনের লেলিহান শিখার মাঝে মানুষ শপথ করে বলল, তারা পোড়ামুখ, দগ্ধ হাতওয়ালা অবয়বগুলোকে আগুনের ভেতর নাচতে দেখেছে। মা, বাবা আর সন্তান, অভিশপ্ত পরিবার প্রতিশোধ নিচ্ছে। রতন, বিজন আর ছোটন ভয়ে কাঁপছিল। তারা বুঝল এই আগুন নিছুক নয়, এটা সেই দিনের প্রতিশোধ যেদিন এক অসহায় শিশুকে কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছিল। নরেন কাকা হঠাৎ চিৎকার করে উঠলেন, ওদের মিলিয়ে দিতে হবে, মা ছেলের আত্মা এক না হলে এই গ্রাম শেষ হয়ে যাবে। গ্রামের মাঝখানে আগুন জ্বলছে, মানুষ হাহাকার করছে, আর ঠিক সেই সময় দেখা গেল মায়ের আত্মা হাত বাড়িয়ে ছেলের দিকে এগিয়ে যাচ্ছে। ছেলেটার কান্না আরও তীব্র হয়ে উঠল, মা আমাকে বাঁচাও। এক মুহূর্তের জন্য পুরো গ্রাম নিস্তব্ধ, কেবল আগুনের লেলিহান শিখা আর আত্মাদের মিলনের আকুতি। কিন্তু অভিশপ্ত আত্মারা শান্ত হবে নাকি প্রতিশোধের আগুনে পুরো গ্রাম শেষ হয়ে যাবে তা জানা গেল না সেদিন রাতেই। কারণ ঝড়, বজ্রপাত আর আগুন মিলিয়ে গ্রামটা ভস্মীভূত হতে শুরু করল। গ্রামের মানুষ তখন সম্পূর্ণ আতঙ্কে। ঝড়, বজ্রপাত আর আগুনে চারিদিক ভস্মীভূত হয়ে যাচ্ছে। মানুষ দৌড়াচ্ছে, কান্না করছে, কিন্তু কোনো আশ্রয় নেই। হঠাৎ আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো সেই সাদা শাড়ির মহিলা আর তার ছোট্ট শিশুটা। দুজনের চোখে লাল আগুনের মতো জ্বালা। ছেলেটা কাঁদছিল, মা আমাকে ওরা মেরে ফেলেছে, আমি খুব কষ্ট পাচ্ছি। মহিলা চিৎকার করে উঠল, যতদিন আমার সন্তানের আত্মা শান্তি না পাবে এই গ্রাম একটুও শান্তি পাবে না। রতন, বিজন আর ছোটন তখন ভয়ে কাঁপতে কাঁপতে নরেন কাকার কাছে ছুটল। নরেন কাকা কাঁপা গলায় বললেন, ওদের একসাথে করতে হবে, মা ছেলের আত্মা এক না হলেই গ্রাম শেষ হয়ে যাবে। সবাই ভয়ে দাঁড়িয়ে, কেউ এগোতে চাইছে না। কিন্তু ঠিক সেই সময় বজ্রপাতের আলোয় দেখা গেল ছেলের হাত মায়ের হাতের দিকে বাড়ানো। মহিলা ধীরে ধীরে ছেলেটার দিকে এগিয়ে গেলেন। চারিদিক যেন স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের মধ্যেই মা আর ছেলের আত্মা একে অপরকে জড়িয়ে ধরল। আকাশ কেঁপে উঠল, বজ্রপাতের গর্জন শোনা গেল, আর আগুন হঠাৎ নিভে গেল। কিন্তু শান্তি আসেনি, বরং মাটি ফেটে উঠল এক ভয়ঙ্কর চিৎকার। যারা এ হত্যার জন্য দায়ী তারা কেউ বাঁচবে না। গ্রামের সেই দুষ্কৃতীরা যারা একসময় লোভের জন্য শিশুটিকে কুঠুরিতে আটকে রেখেছিল, তাদের এক এক করে আগুনে পুড়ে মারা যেতে দেখা গেল। মানুষ আতঙ্কে দেখল তাদের আত্মাও আগুনের শিখায় মিলিয়ে যাচ্ছে। শেষে পুরো গ্রাম নিস্তব্ধ, কোথাও আর আগুন নেই, শুধু পোড়া ছাই আর ধ্বংসস্তূপ। পরের দিন সকালে মানুষ দেখল মহিলা আর ছেলেটার কোনো চিহ্ন নেই। কেউ বললে তারা মুক্তি পেয়েছে, কেউ বললে তারা এখনো নদীর ধারে ঘুরে বেড়ায়। কিন্তু একটা জিনিস সবাই মানল, এই গ্রাম অভিশপ্ত, কারণ ঝড়ের রাতে মা আর ছেলের কান্না এখনো শোনা যায়। আজও যখন ঝড় বৃষ্টি নামে, গ্রামের মানুষরা ঘরের বাইরে পা রাখে না। বলে সেই অভিশপ্ত আত্মা নাকি এখনও ঘুরে বেড়ায় মাঠের ধারে, ভেজা শরীর, লাল চোখ আর কান্নার শব্দ নিয়ে। গ্রামের লোকেরা শপথ করে বলে যে কেউ যদি ওই রাতে বাইরে বেরোয় সে আর জীবিত ফেরে না। তাই বন্ধুরা, ঝড়ের রাতে গ্রামে গেলে সাবধানে থাকবেন, কারণ কে কখন আপনার পিছনে দাঁড়িয়ে আছে সেটা হয়তো আপনি টেরও পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।